জাতীয় ঐক্যের জন্য রাজনীতিবিদদের পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ বললেন আইন উপদেষ্টা। সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। উস্কানিতে পা না দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সমন্বিত জবাব দিতে প্রস্তুত সব দল। সংখ্যালঘুদের নিয়ে পলিটিক্যাল কাউন্সিল ও সমাবেশ করার পরামর্শ নেতাদের। কারো পাতা ফাঁদে আমরা পা দেব না, অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেটা আমরা সহ্য করব না। সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। দিল্লির সাথে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা। সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ এমপিদের বক্তব্য সঠিক নয়, হাই কমিশনারকে বললেন তৌহিদ হোসেন। অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য তারেক রহমানের। অনেক কর্মীর আচরণে ইমেজ নষ্ট হওয়ায় অসন্তোষ, জনতার সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় দল। বিদেশি আগ্রাসন রুখতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ছাত্র সমাজের। ধর্মীয় কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়নি বললেন হাসনাত। ভারত বছরের পর বছর, যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে, এই শোষণের বিরুদ্ধে আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। সকল সরকারি চাকরির আবেদন ফি 200 টাকা করার সিদ্ধান্ত। বিসিএস এ মৌখিক পরীক্ষা হবে 100 নম্বরে, 1 সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন। সব পক্ষ মিলে ধ্বংস করেছে ব্যাংকিং খাত মন্তব্য গভর্নরের। ব্যক্তি স্বার্থে ব্ল্যাকমেইল করেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা, অভিযোগ ব্যাংকারদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে করণীয় ঠিক করতে সবার পরামর্শ চেয়েছেন তিনি। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ বলে জানান তিনি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকায় আগুন দেয়া, দেশের বিরুদ্ধে অপপ্রচার সহ চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে 2 ঘণ্টারও বেশি সময়ের সংলাপে বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় ঐক্য গঠন সহ নানা প্রস্তাব তুলে ধরেন। ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না। অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই। তাদের বক্তব্যের সূত্র ধরেই দ্রুত সময়ে ঐক্য গঠনের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেই একটা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড দেশে বিদেশে অনেকের সহ্য হচ্ছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা সেটা পেয়েছি, আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কা ধাক্কি করে পাইনি, যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি।
বৈঠক শেষে প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সভার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিষয়ে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি সরকারের বিভিন্ন প্রশাসনে এখনও বিগত সরকারের অভিযুক্তরা খুবই গুরুত্বপূর্ণ পোস্টে দায়িত্ব পালন করছেন। সেগুলোও জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে বা সরকারের সক্রিয় অংশগ্রহণ বা পরবর্তী ভূমিকার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদেরকে সরিয়ে যোগ্য লোককে দ্রুত স্থাপন করার জন্য পরামর্শ দিয়েছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সরকারের সাথে জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কোনো উস্কানিতে পা না দিয়ে সব অপপ্রচারের সমন্বিত জবাব দেওয়ার সুপারিশ করেছে দলগুলো। সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে সব দলের অংশগ্রহণে একটি কাউন্সিল বা সমাবেশ করারও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সুপারিশ করেছে বিএনপি। সরকারের সাথে দেশের প্রশ্নে এক কক্ষে এক টেবিলে একই কণ্ঠে কথা বলার ঐতিহাসিক একটা দিন দেখল বাংলাদেশ। এই মুহূর্তে দেশের ক্রাইসিস। প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় সংলাপে এমন চিত্র দেখা যায়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফের নেতৃত্বে 5 সদস্য, জামায়াতের আমির ডাক্তার শফিকের নেতৃত্বে 4 জন অংশ নেন। আওয়ামী লীগ ও তাদের সমমনা দল ছাড়া যেখানে সব দলই অংশগ্রহণ করে। বাইরের দেশগুলোর অপপ্রচার, হুমকি ধমকি এবং বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে সবার কণ্ঠে ছিল জাতীয় ঐক্যের ডাক। ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। ভারত একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে তার এই সাম্রাজ্যবাদী আচরণের কারণে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ সহ অন্যান্য রাষ্ট্রগুলো সহ আন্তর্জাতিক বিশ্বকে এই ব্যাপারে সংগঠিত করে সংলাপে প্রধান উপদেষ্টার আহ্বানের পর যার যার মতপার্থক্য দূরে ঠেলে সরকারের কাছে সুপারিশ ও পরামর্শ তুলে ধরেন রাজনীতিবিদরা। সবার চোখ ছিল তুলনামূলক বড় দলগুলোর ভাবনা কি তা নিয়ে। সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। কারো পাতা ফাঁদে আমরা পা দেব না। অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেটা আমরা সহ্য করব না। দেশীয় বিদেশি মিডিয়া যেগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা, প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটা আছে এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তারা একসাথে কাজ করে দুনিয়ায় যে সমস্ত জায়গায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেগুলোকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমরা আহ্বান জানিয়ে আছি। সব দলের পরামর্শ ও সুপারিশ ইতিবাচকভাবে নিয়েছে সরকার, এমন কথা জানান নেতারা। তাছাড়া সবাইকে নিয়ে কাউন্সিল বা ঐক্যের সমাবেশ কিভাবে করা যায় তা নিয়েও প্রস্তুতি নিতে দলগুলোকে কার্যক্রম শুরু করতে বলেছে সরকার। দলগুলোকে আহ্বান করেছেন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সম্পর্ক যাই হোক, ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে পণ্য রফতানিতে ভারতের ব্যবসায়ীদেরও স্বার্থ আছে। আশা করেন ভারত থেকে আমদানি পণ্য নির্ধারিত সময়েই দেশে আসবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার আশ্বাস, রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এতে ঘি ঢেলেছে ইসকন ইস্যু, জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা। ভারতের একটি রাজনৈতিক পক্ষ রফতানি নিষেধাজ্ঞার দাবিও তুলেছে।
এমন পরিস্থিতিকে অর্থ উপদেষ্টা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখতে চান। বলেন, এতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই ভারত থেকে দেশে আসবে আমদানি পণ্য। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো দেবো। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তখন কোথায় বিক্রি করবে? অর্থ উপদেষ্টা বলেন, শুধু ভারত থেকে নয়, পণ্যের মান ও দাম বিবেচনা করে যে কোনো দেশ থেকে পণ্য কিনতে পারে বাংলাদেশ। এখানে ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলেছি। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। সেখানে রমজান সামনে রেখে টিসিবির মাধ্যমে 5,000 মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত হয়েছে। এর ক্রয় মূল্য 59 কোটি 21 লাখ টাকা। এছাড়া 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনা হবে 96 কোটি 69 লাখ টাকায়। অর্থ উপদেষ্টা বলেছেন, নানা পদক্ষেপ নেয় রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য। এর আগে তো আমরা আরেক দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কীভাবে করা যায়, অলরেডি ইম্পোর্ট করছি। আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সবগুলো। ডক্টর সালেউদ্দিন বলেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে বাধা রাজনৈতিক চাঁদাবাজি। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তিনি। রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত উদ্বেগ দুঃখজনক বলে মনে করে ঢাকা। সেই সাথে দেশটির সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টকে একপেশে হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরকারের এই মনোভাবের কথা স্পষ্ট করে লন্ডনকে সঠিক তথ্য তুলে ধরতে হাই কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সংখ্যালঘু ইস্যুতে টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে। এমন বাস্তবতায় সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে উঠে আসে বাংলাদেশের সনাতনীদের ওপর কথিত নির্যাতনের প্রসঙ্গ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান কয়েকজন এমপি। বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় সদর দফতরে বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে। সেখানে কিছু মিস ইনফরমেশন আছে, এটা আমি হাই কমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। উঠে আসে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টের প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা নিয়ে কোনো কথা না থাকায় সেটিকে একপেশে রিপোর্ট বলে মনে করছে সরকার। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কে চরম অস্থিরতার মধ্যেই নির্ধারিত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আগামী সপ্তাহেই বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে দ্বিপাক্ষিক সব ইস্যুতে। আমরা যেটুকু জানি যেটা একদিন আগে হতে পারে হয়তো, অথবা 10 ডিসেম্বর। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন আরও কঠিন হবে, অনেক ষড়যন্ত্র চলছে এবং অদৃশ্য শক্তি সক্রিয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি। কিছু নেতাকর্মীর আচরণে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তাদের সংযমী হওয়ার আহ্বান জানান তারেক রহমান। এত বড় একটা দলকে সুসংগঠিত রেখেছেন,
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগীয় কর্মশালায় চট্টগ্রাম ও আশপাশের জেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং সাংগঠনিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। দল এখনো ক্ষমতায় যায়নি মনে করিয়ে দিয়ে নেতাকর্মীদের আচার আচরণে সংযত হওয়ার এবং জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মশালায় মতামত তুলে ধরেন বিএনপি নেতারা। গত 15-16 বছর যে এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ, এক দলের শাসনে কর্তৃত্ববাদ, একজনের সরকার, এখান থেকে আমাদের সরে আসা প্রয়োজন। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য। ঐক্য ছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। জনগণকে বোঝানো যে আমাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হয়ে গেছে, বিএনপি নির্বাচনের পথে হাঁটছে, আপনারাও শামিল হন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা একটি কঠিন সময় পার করছি, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স 2024-এর সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই বিপ্লবে তরুণরা জীবন দিয়েছে, যার ফলশ্রুতিতে পেয়েছি স্বপ্নের নতুন বাংলাদেশ। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। শুধু বাংলাদেশিরাই নন, কোর্সে অংশ নেন বন্ধুপ্রতিম দেশের অনেকে। তারা বলেন, এই কোর্স তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে সমৃদ্ধ করতে সহায়ক হবে। It's a course that mainly focused on developing leaders in the leadership skills. It has enhanced my own knowledge of national security and development dynamics. The course content covered a wide range of issues like international order, global order, regional power struggle. The association with the international course members, sharing the values, culture, traditions, everything has added color to my service career. We have learned from them that leaders should be respectful to other countries' culture. প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। It's only the people of a nation that can decide on the destiny of their nation. Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. To thrive, we need to be together more than ever before. এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। Your continuous efforts during national crisis like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Your contributions to global peace to the United Nations is internationally acclaimed. প্রধান উপদেষ্টা বলেন, কোর্স থেকে পাওয়া শিক্ষা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে, তবেই সার্থক হবে এই আয়োজন। I am confident that NDC will continue to uphold its motto. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপোষ করে আওয়ামী লীগ বছরের পর বছর ক্ষমতায় টিকে ছিল।
তারা দিল্লিকে প্রভু মেনে ঢাকাকে শাসন করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে এমন মন্তব্য করে বলেন, ভারতের সাথে সম্পর্কের অবনতি ধর্মীয় কারণে হয়নি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের চেতনা ও বিদেশি আগ্রাসন থেকে রক্ষা পেতে ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে। দেশের ছাত্র রাজনীতি শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিপ্লবোত্তর ছাত্র ঐক্য 2024। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নাই। উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ছাত্র নেতৃত্বের কারণে দেশের স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এই ঐক্য ধরে রাখতে হবে। এই ছাত্র নেতৃবৃন্দ যেভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, ঠিক একইভাবে তারা দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্ব আজীবনের জন্য এখানে প্রতিষ্ঠিত করে রাখবে। সভায় বক্তারা বলেন, দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষা, সংস্কৃতি সহ রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে সংস্কারের পরামর্শ দেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কাজ করুন, আমরা আপনাদের সফলতা চাই। আপনাদের জন্য, এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব। উন্নয়নের জন্য সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই। 15.5 বছরের বাস্তবতা আপনারা যদি হৃদয়ে ধারণ না করেন, এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা কখনো ভূমিকা পালন করতে পারবেন না। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে, সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে, ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে, মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে, ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। এই আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ আর থাকবে না বলেও জানান আলোচকরা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। বলেন, হিন্দু মুসলিম লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। এর আগে রিজভী বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা বড় আঘাত, বাংলাদেশে হামলার কথা মনে রাখবে। তিনি বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পি বাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করলে সকল ভারতীয় ষড়যন্ত্র নস্যাৎ হবে বলে জানিয়েছেন ছাত্র নেতারা। সন্ধ্যায় রাজু ভাস্কর্যে ছাত্র জনতার এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশ ভালো চলছে, ভারত ও হাসিনা আর তা সহ্য হচ্ছে না। বলেন, বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই চেষ্টা করছে ভারত ও শেখ হাসিনা। আন্দোলনকারীরা বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, জাতি আজ ঐক্যবদ্ধ। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু ও ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করছে ভারত। বলেন, এভাবে বাংলাদেশকে বিভক্ত করা যাবে না। বিসিএস সহ সকল সরকারি চাকরির আবেদন ফি 200 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। বিকেলে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। পাশাপাশি বিসিএস এর মৌখিক পরীক্ষা নম্বর 200-র পরিবর্তে 100 করার সিদ্ধান্তও হয়। এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
সরকারি চাকরির আবেদন ফি কমানোর দাবি দীর্ঘদিনের। ক্ষমতার পট পরিবর্তনের পর চাকরি প্রত্যাশীরা সরকারি সহ সব চাকরির আবেদন ফি 200 টাকা করার দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় বিসিএস পরীক্ষার আবেদন ফি 700 টাকার স্থলে 350 টাকা করার প্রস্তাব পিএসসি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এই প্রস্তাবের পর্যালোচনা করে সচিব কমিটি বিসিএস সহ সরকারি, আধা সরকারি, ব্যাংক, বিমার চাকরির আবেদন ফি 200 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রেও একই ফি নেওয়া হবে। এই 47 বিসিএস থেকে যেই বিসিএস এ অ্যাপ্লাই করবে 200 টাকা। আর ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে আরেকটা আদেশ জারি হচ্ছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, আধা সরকারি, আমরা যেটাকে বলি এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, এরকম যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা। এই আদেশ এটা ফাইন্যান্স থেকে জারি হবে, আর ওইটা হলো পিএসসি থেকে জারি হবে। কিন্তু আমরা জনপ্রশাসনের মাধ্যমে আজকে সচিব কমিটিতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত। জনপ্রশাসন সচিব জানান, বেসরকারি চাকরির ক্ষেত্রেও আবেদন ফি 200 টাকার বেশি না নেয়ার অনুরোধ করা হবে। বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানরা আমরা যেটা বলি কি প্রাইভেট অর্গানাইজেশন, তারাও যেন এই জায়গাটা মেনটেন করে, এই ব্যালেন্সটা মেনটেন করে। কারণ সবটা হলো আমাদের জনগণের জন্য। ওরাও যে ব্যবসা করে জনগণের জন্য, আমরা যে চাকরি দেই নেই জনগণের জন্য। একই হওয়া উচিত, প্ল্যাটফর্মটা একই হওয়া উচিত। অনিয়মের অভিযোগ থাকায় বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর 200-র স্থলে 100 করার সিদ্ধান্তও নিয়েছে সচিব কমিটি। টোটাল পরীক্ষাটা আগে 1100 হয়, এখন 1000 মার টোটাল পরীক্ষা, ভাইবা 100। জনপ্রশাসন সচিব জানান, সময় কম থাকায় 1 সপ্তাহের মধ্যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের তদারকির দুর্বলতার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকেও ভুল তথ্য দেওয়ার অভিযোগ আছে বলে মন্তব্য গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের। তিনি জানান, রিজার্ভের $24 বিলিয়ন দেশের বাইরে চলে গিয়েছে। সকালে বিআইবিএম আয়োজিত ব্যাংকিং খাত সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, ব্যাংকিং খাত ধ্বংসে দায় আছে সব পক্ষের। গভর্নর বলেন, ব্যাংকে আমানত বৃদ্ধি না পাওয়ার মূল কারণ টাকা পাচার। সেমিনারে ব্যাংকাররা বলেন, কেন্দ্রীয় কর্মকর্তাদের তদবিরে জর্জরিত তারা। ব্যক্তি স্বার্থ হাসিলে বাণিজ্যিক ব্যাংককে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বিভিন্ন রকম তদবিরের জ্বালায় ব্যাংকিং সেক্টর পাগল হয়ে যায়, এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত কর্তৃত্ব থেকেই কিন্তু বেনামি লোন, আনডিউ ইনফ্লুয়েন্সের লোন এবং কাগজে লোন, এই সবগুলি লোন যেগুলির আমরা এখন অস্তিত্ব খুঁজে পাই না। ডিপোজিট কেন বাড়ছে না? যে মানি তো দেশে নাই। আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়নটি গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যায়। ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো 700 কারাবন্দী এখনও গ্রেপ্তার হয়নি। এদের মধ্যে 70 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন, এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। রাজধানীর কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাগার থেকে পালানো 2200 বন্দীর মধ্যে 1500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিসহ বিভিন্ন আলোচিত মামলার 174 জন আসামি মুক্তি পেয়েছে। তিনি আরও জানান, সারা দেশে 69টি কারাগারের মধ্যে 17টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারে বন্দীদের মোবাইল ফোন ব্যবহার এবং আয়েশি জীবনযাপন নিয়ে বিভিন্ন সময় যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও দাবি করেন কারা মহাপরিদর্শক। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট তার পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসফের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্টের রুল সহ আদেশ দেন। সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এখন থেকে যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলসের সকল পণ্যে বিশেষ ছাড় পাবেন টেলিকম অপারেটর বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা। বিকেলে গুলশানের বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় এখন থেকে অরেঞ্জ ক্লাবের 1.5 কোটিরও বেশি গ্রাহক যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলসের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ যে কোনো পণ্য পাবেন 12% মূল্য ছাড়।
অরেঞ্জ ক্লাব হলো বাংলালিংকের একটি লয়ালিটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংকের বিশেষ গ্রাহকদের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদান করে থাকে। এ ধরনের চুক্তির মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে মনে করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে চেম্বারের আত্মপ্রকাশ করা হয়। ইউরোচেমের চেয়ারপারসন নোরিয়া লোপেজ বলেছেন, ইউরোচেমে বাংলাদেশে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণ করবে, সেই সাথে সুশাসন ও টেকসই প্রবৃদ্ধির মডেল তৈরি করবে। অনুষ্ঠানে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোচেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মুলার প্রত্যাশা করেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় কাজ করবে ইউরোচেমে।